ইউ ম্যাড? তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে। তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আই উইল কল দেম। আমি তোমার ফ্যামিলিকে জানাবো। হারি আপ, ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। হোয়াট? তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, তুমি এসব সাথে। লাভ দিয়ে সুইসাইড করে, হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, এই আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, আমি যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এসো আমার সাথে, এসো। নাও। No, can you help me? Thank you. এসো। এমন তো কোনো কথা ছিল না শাহিদ। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1টা বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি তত কষ্ট করে একটা ছোটোখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সব কিছু মিলিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি আর পারছি না। তুমি গত 1টা সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না, সমস্যা কি তোমার? হ্যাঁ বলো আমাকে। আচ্ছা রুহি, দেখো দেখো, আমার আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সব কিছুই সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। রুহি, তুমি সবসময় তো টাকা টাকা করো কেন? হ্যাঁ, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে করি, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসো নাকি আমার সব কিছু দেখে আসো। আই এম রিয়েলি কনফিউজ। এসবের মানে কি সাহেব? রুহি, দেখো আসলে আমি বিষয়টা ওইভাবে বোঝাতে চাই না। দেখো বিয়ে করার তো চাইলেই আসলে বিয়ে করা পসিবল হয় না। আমি বাবার সাথে দুইবার কথা বলছি, বাবা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড না করে দিছে যে গ্র্যাজুয়েশনের আগে সে কোনোভাবে আমাকে বিয়ে দিবে না। সো এখানে আমি কি করতে পারি বলো? আর আমি তো তোমাকে প্রতি মাসে টুকটাক একটা খরচ দিয়ে যাচ্ছি। কই দিচ্ছ? কি দিচ্ছ? তোমাকে আমি কতবার বললাম সেমিস্টারের টাকাটা তুমি মাসে মাসে আমাকে দাও, আমি জমাবো। মাসে মাসে দিলে তোমার ওপর এত লোড পড়বে না। তুমি তো দিচ্ছ না সাহেব। দেখো রোহিত, আমি নিজেও একজন স্টুডেন্ট,
আমার বাবা প্রতি মাসে আমাকে একটা গুড অ্যামাউন্ট দেয়, আমি সেটা জানি, বাট আমি তো সেখান থেকে তোমার সেমিস্টার হাফ ফিটা দিই, রাইট? তো আমাকে এই মাসে এখনো খরচটা দেয় না, আমি কোত্থেকে দিব তোমাকে? শাহেদ, আমি সরি, আসলে সেমিস্টার ফি দেওয়ার জন্য মাথাটা ঠিক নেই। আমার নিজেরও তোমার কাছে এভাবে চাইতে ভালো লাগে না। আমি যদি নিজে সেমিস্টার ফির টাকাটা বেয়ার করতে পারতাম, আমি কখনো তোমার কাছে চাইতাম না। আমার নিজেরও তোমার কাছে এভাবে টাকা চাইতে খুব লজ্জা লাগে, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, একদমই চিন্তা করো না, বাবা আমাকে পকেট মানিটা দিলেই আমি তোমার সেমিস্টার ফি দিয়ে দেবো, ওকে? আচ্ছা শোনো, ওই যে আমার ফ্রেন্ড আছে না জামাল, তোমাকে বলছিলাম, ও ফোন করছিল একটু আগে। ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আজকে গ্রামের বাড়িতে যাচ্ছে। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ, প্লাস ওয়েদারটাও খুব সুন্দর, তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শাহেদ, আমি তোমাকে আগেই বলছি, বিয়ের আগে এসব কিছুই সম্ভব না। যাই হোক, আমি ফটোকপির দোকানে যাব, আমার 2টা স্লাইড নিতে হবে, আসি। এখানে কি করবো, বাসে যাবো না? এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতর আসো। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই নোট রাখবে, কেমন? শিওর স্যার। তুমি? জি স্যার। না না, বসো। থ্যাংক ইউ। কি জন্য নাম তোমার? সন্দেশ। সাইল্যান্ড। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে?
স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, বাবার ডায়াবেটিস তো, রসগোল্লা খাওয়া নিষেধ। কি করেন তোমার বাবা? স্যার উনি বিজনেস করেন। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। জি। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, কিন্তু আবার শুরু করলাম। ওকে, গুড। তুমি কোন কলেজে পড়তে? স্যার ভাওয়াল কলেজ। ভাওয়াল কলেজ, তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? স্যার আমি গ্রামের ছেলে। বাহ, দারুণ। মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। দ্যাটস গুড। স্যার আমি একদমই গ্রামের ছেলে, গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, ওখানেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বছরখানিক হলো শহরে পা রেখেছি। সেখানে পড়াশোনা কমপ্লিট করলে না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখন আর নেই। Eurocola, Rhythm of Life. গুড। ক্লাস, ও হচ্ছে সন্দেশ, তোমাদের সবার নতুন ক্লাসমেট, নতুন বন্ধু। যদিও ও তোমাদের একটু সিনিয়র, তারপরও আমি মনে করি তোমরা সবাই ওর সাথে ফ্রেন্ডলি থাকবে। আর একটা ব্যাপার, তোমাদের মাঝে অনেকেই নতুন কেউ আসলে অনেক মজা করো, অনেক ঝামেলা করো। কাইন্ডলি ওর সাথে এমনটা করবে না, কারণ ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে স্পেশাল মেনশন আছে। ওকে ফাইন, তোমরা সবাই ওকে কোঅপারেট করবে। আজকে আমরা তাহলে এখন চলে যাই আমাদের টপিকে। আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, শাহেদ, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফ্রি হয়ে আমাকে একটু কল দাও প্লিজ। স্যার 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 প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দেন স্যার, এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দেন। আমার বাবা খুব অসুস্থ স্যার, বাড়ি থেকে এখনও টাকা পাঠায়নি, বাবার ট্রিটমেন্টের প্রচুর টাকা লাগছে স্যার। স্যার একটু বুঝেন স্যার, স্যার প্লিজ। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি। তুমি যদি আরো লেট করেও সেমিস্টার ফি দিতে, তাতে কোনো সমস্যা ছিল না। মানে ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকিবাজ মেয়ে, ঠিক মতো লেখাপড়া করো না, মানে ক্লাস ফাঁকি দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, মানে ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই, অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। ব্যাপারটা মাথায় রেখো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওদের হেল্প পাওয়াতেই তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছো। জি স্যার, স্যার থ্যাংক ইউ। তবে এটা কিন্তু তোমার শেষ চান্স। জি স্যার, ঠিক মতো লেখাপড়া করো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম।
হ্যালো। হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি, রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। ডোন্ট। আচ্ছা আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? হ্যাঁ, তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো, আমি উপরে আসছি। রুহি, রুহি বাসায় এসো না। রুহি, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আমি রুহি, শাহেদের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, এসো এসো। বসো। আঙ্কেল আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবৎ বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবৎ আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সব কিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ, শাহেদ। আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন, আমি সব এক্সপ্লেন করছি। বাবা ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা বলো? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি ওর সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম আমি। এরপরেও আমার সাথে চিট করছে, ও আমার সাথে শেয়ার করতে চায়নি, ও যে ডিভোর্সি গোল্ড ডিগার। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। আঙ্কেল, আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সব কিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজব্যান্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়েছি। তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি, ওই টাকা দিয়ে আমি নিজের সব খরচ চালাই। আর ও ও আবার সেমিস্টার ফি দিয়েছে, হ্যাঁ আমি স্বীকার করি, কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিনি। ওকে আমি ভালোবাসি আঙ্কেল, ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে, যার জন্য হচ্ছে আমি, ও আমার সাথে লাস্ট টাইম যোগাযোগ পর্যন্ত করছে না, আমাকে টোটালি অ্যাভয়েড করছে। আমি এটা নিতে পারছি না আঙ্কেল, আমার সাথে এটা অন্যায় হচ্ছে। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো, না হলে এখানে এসে এইসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসছো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো, আমরা কি বিলং করি, কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক, ভালোবাসা বা বিয়ে শাদী পর্যন্ত যাবে। আর তোমার ফ্যামিলি কোথায়? তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা। আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো। আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? হ্যাঁ, কারণ তোমার আগে বিয়ে হয়েছিল, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকবে। তুমি বের হয়ে যাও, যাও। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. শাহেদ, তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট 1 মিনিট। নাও
তোমার টাকার দরকার ছিল না, সেমিস্টার ফি দরকার ছিল না, নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করব? আমি আপনার বলছি আমি আপনার বিয়া করব? হ্যাঁ, আমি এই সংসার মানি না। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিল লিগা? তুমি স্কুল করছো ওই জায়গায়, কলেজ করছো ওই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো। না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ধরো ঢাকায় তুমি গেলা, তো আমার তো কাম কাজ সব ওই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করব। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা। আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। পুরোটা আছে, গুইনা নিতে হইব না? না না, আমি চিনি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। আপনি মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট করে এসেছেন। ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড। ওখান থেকে ফোন এসেছে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার এই চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। স্যার 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 একবার বোঝার চেষ্টা করুন স্যার, আমার জবটা খুব দরকার স্যার, আমার ভার্সিটিতেও প্রবলেম চলছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন থ্যাংক ইউ। স্যার। হ্যালো 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 স্যার।
আসসালামু আলাইকুম, আপনি কি রুহি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোথায় আসতে হবে, কখন? ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল আর এখন এক্সপেকটেশন? স্যার আমার 15,000 হলেই হবে। আচ্ছা ওকে ফাইন, আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি অ্যান্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সব কিছু মিলে আরও 5,000, মোট 20,000 টাকা স্যালারি দিচ্ছি। কি বলছেন স্যার? আমি তো ফুল টাইম জব করতে পারবো না, পার্ট টাইম করতে হবে। আমি তো ভার্সিটিতে পড়ি, আমার ক্লাস থাকে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য এটা দিচ্ছি। কি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি জবটা খুব মন দিয়ে করব। আর থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? মানে আমাদের যিনি ওনার বা আমাদের মালিক, আসলে আমরা যাকেই নিয়োগ দিই উনি ওকে করার পর আসলে আমরা ওকে করি, বিকজ অফ উনি একটু স্ট্রিক্ট তো তাই। বাট আপনি চিন্তা করবেন না, যেহেতু আমি ফাইলটা ওকে করে দিয়েছি সেহেতু স্যার এটা পজিটিভলিভাবে দেখবেন। আমি স্যারের সাথে কথা বলেই আপনাকে আমি জানাচ্ছি। স্যার একজন এমপ্লয়ি নেওয়ার কথা ছিল স্যার, আমি ফাইলটা দেখেছি স্যার, সব কিছু ওকে আছে। এখন আপনি যদি ওকে করে দেন তাহলে স্যার আমি শুট করব স্যার। বলুন। থ্যাংক স্যার। মিস রুহি, আপনি আসুন। স্যার সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্ট্যান্ট। Eurocola, rhythm of life. আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না, সো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। ঠিক আছে স্যার। মিস রুহি, আপনি এদিকে আসুন স্যার, এদিকে আসুন প্লিজ। রুহি, সরি আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সব কিছু ওকে আছে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? মিস রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না, এবং আমাদের স্যার তো আপনাকে শিওর করেননি। স্যার স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার আমি কি কোনো ভুল করেছি? আমার মনে হচ্ছে আপনি কিছু একটা ভুল করেছেন। দেখুন, আমি বিগত 6 মাস যাবত আমার স্যারকে আমি দেখে আসছি। স্যার আজকে যেভাবে কথা বলেছেন স্যার কখনো এভাবে কথা বলেনি।
প্লিজ আপনি আসুন প্লিজ। স্যার একটু কিছু করুন স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। আমি কিন্তু আপনাকে ভদ্রভাবে বলছি, আমি কিন্তু সিকিউরিটি রাখবো কিন্তু, প্লিজ। আরে স্যার রুহি প্লিজ। স্যার স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার, আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সব কিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার, আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার, আমি কখনো খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি আপনি যা বলবেন আমি সেভাবে চলবো, আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। আমি কাজটা মন দিয়ে করবো স্যার। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আরে রুহি আপনি স্যার স্যার রুহি স্যার রুহি প্লিজ। প্লিজ প্লিজ আপনি আসুন প্লিজ। জি স্যার, জি স্যার, ওকে স্যার, প্লিজ রহিম। আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসি, আসসালামু আলাইকুম। ফাইলটা দিয়ে যান। আচ্ছা রুহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? না মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। কীভাবে বলতো? না মানে
উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। আর উনি যে আসলে এই রেস্টুরেন্টের মালিক এটা আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না। আর স্যার তো দেশের বাইরে ছিলেন, 6 মাস হয়েছে উনি দেশে আসছেন। ওনার বাবার আরও অনেক বিজনেস আছে, সব কিছু অথরিটি এখন আমাদের স্যার। আমাদের হোটেল বিজনেস, তারপরে বাইং হাউস, এরকম আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সব কিছু এখন স্যারই দেখাশোনা করে। এই স্যার আসছেন। বাবা, কিরে রেকর্ড ফাইলগুলো, আমাদের অফিসের সবার স্যালারি, বিলসগুলো আর আদার্স কস্টগুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। আর এইখানে কারওয়াশ ডিপো, রেন্টাকার আর রেস্টুরেন্টের সব ডিটেল। এই যে তোর কাছে আমি হিসাব চেয়েছি বাবা, এরকম করলে তো হবে না, তাই না? হ্যাঁ, আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটাকে তো একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হবে না। আচ্ছা, সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে, প্লিজ একটু চেক করে দেখেন না প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? আর এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তোর কোনো হিসাব দিতে হবে না, তুই তোর মতো করে চালা। আপনি খুব খারাপ মানুষ। বাবারা খারাপই হয়। থ্যাংক ইউ। এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে। এখানে দেন, এখানে থ্যাংক ইউ সো মাচ।
তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজব্যান্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে। ওকে আমি নিয়ে এসেছি, তো আমার ছেলে। আর আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক, কখনোই না। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন। সন্দেশ, সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছালো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসতো। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়ানোর মতো, কিন্তু আমি নিরুপায়। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করব। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় প্লিজ? রুবি, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। প্লিজ তুমি এখান থেকে যাও। এক মিনিট। রোহিত, মানুষ তার জীবনে সবচাইতে বেশি ওই জিনিসটার পিছনেই দৌড়ায় যে জিনিসটাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার পিছু দৌড়াইছি, কেন জানো? আমার জন্মের পর পর আমার পরিবারের সবাই মারা গেছে। আমার বুদ্ধির পরে
কখনোই পরিবার কি জিনিস আমি বুঝি না। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো আমার ঘুম পিতা সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাঠিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকবে না। আমি সেইখানেও ভুল ছিলাম। আমি আসলে ওই মানুষটাই না যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা না যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখতে পাবো। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তোবা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। এই সব কিছু বুঝাও আমি শত চর পরে ওকে মাফ করতে পারবো না। কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ হোক, কোনোদিন প্রতারণার মাপ না হোক।
হাবিব হাবিব ভাই, হ্যাঁ, ওনার গানের কম্পোজিশন বা ওনার যে ইয়েগুলা অস্থির ছিল ওই সময়, এখনো এখনো মানে কি একটা অবস্থা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে, আমার মনে ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমার যতনে। দূরে আদায়ের বরণ রূপ যে শাসনা, আঁচল দিয়া ডাইকা রাখো চোখ যেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে হার মানে না, আসো আসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাসো রে বন্ধু আমার যতনে। কি তারপরে শিবরে জনক নাচে মনের গহীনে, স্বপ্ন দেখা বন্ধু তুমি নিভৃত আলিঙ্গনে, তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম, দিলাম আপন করে, আসে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, বাসবো রে বন্ধু তোমার যতনে, কাছে আসবো আসবো রে কেডা কটা বাজে? চল 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 আসি। হ্যাঁ না ভালো লাগলো আজকে, মানে কি বলবো, 5:30 বাজে। আচ্ছা
না